ভালো করে দাও ভগবান, রাজা বাবুর তুমি মঙ্গল করো, তা না হলে বসু পরিবার তো শেষ হয়ে যাবে। তাই তো রানীতি বললেন, বিবেক দা তুমি ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে এনে আমাকে দাও, ওই টাকা নিয়ে আমি দাদার বিয়ে পাত্রীর সন্ধানে বেরোবো। আজ্ঞাবদ্ধ আসামি, তাই আমি ব্যাংক থেকে এই টাকাটা তুলে নিয়ে যাচ্ছি। ওই টাকাগুলো তুমি আমার হাতে দিয়ে দাও। কেন আপনাকে দেবো কেন? আপনি কে? আমি কে তুই জানিস না? আরে এতদিন আমি এই বাড়ির জামাই ছিলাম, এবার থেকে রাজা হব, তাই তুই আমাকে জামাই রাজা বলে ডাকবি। জামাই রাজা? হ্যাঁ রে বিবেক, তোদের রাজা বাবু মানে আমার বড় শালা রাজবংশ তো এখন আর কেউ নেই, অথচ বিশাল প্রপার্টি আছে। এই প্রপার্টি আমি ছাড়া আর কে ভোগ করবে বল? তাই সে তার সবকিছু আমায় দিয়ে তোর এই সাম্রাজ্যের রাজা করে দেবে। এই জন্য আপনি আমাকে জামাই রাজা বলে ডাকতে বলছেন, আবার টাকা দেওয়ার হুকুমও দিচ্ছেন। বাহ বাহ রাঘব রায়, বাহ! রাবণ থাকতে থাকতে আপনার মতো বিভীষণ লঙ্কা দখল করে নিলেন। হ্যাঁ নিলাম। এটা আপনার দিবা স্বপ্ন। আমি বেঁচে থাকতে ওই স্বপ্ন আপনার কোনোদিন পূরণ হবে না। সেই জল্লাচ্ছি, রাজা বাবুর এত বড় বিপদের দিনে এলাকার মানুষ সেখানে মন মোরা হয়ে আছে, আর আপনি তার আত্মীয় হয়ে তার সর্বস্ব প্ল্যান করছেন। হ্যাঁ করছি, কেননা এই বাড়ির সবকিছু আমার হলে তোরও তো লাভ হবে। আমার লাভ? হ্যাঁ। কেমন করে? আরে আমি যে তোর বোন শিখাকে বিয়ে করব। চেঁচে ওঠো না বিবেক, আমার এই প্রস্তাবটা তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো। না, শিখা মরবে, তবু আপনার মতো লম্পটকে সে কোনোদিন বিয়ে করবে না। হ্যাঁ বিবেক, আর এই বিবেকের কাছে আপনার চরিত্রটা আলে আর আলোর মতো ধরা পড়ে গেছে। তাই আপনাকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে যাচ্ছি, লামপট্ট করে রাজনারায়ণ বসুর হোল প্রপার্টিটা পেলেও পেতে পারেন, কিন্তু আমার বোন শিখাকে আপনি কোনোদিনই পাবেন না। কারণ শিখা দ্বীপের জীবনে জ্বলতে না পেরে শিখা হয়তো একদিন নিভবে, তবু আপনার মতো চরিত্রহীনকে সে কোনোদিন বিয়ে করবে না। তাহলে টাকাগুলো আমাকে দিয়ে দাও। না, আমার প্রাণ থাকতে ওই টাকা আমি কাউকেই দেব না। তাহলে তোর প্রাণটাই আজ চলে যা। আমি বেঁচে থাকতে বসু পরিবারের কোন লোকের গায়ে কোনো আঘাত দিতে পারবি না। তাহলে তোমাকেও আমি বাঁচিয়ে রাখবো না। ওটা আপনার কাজ নয়, বেলটা আমায় দিন। এই বেল্ট মেরে ঠাকুর রূপী কুকুরের পিঠের চামড়া আমি তুলে নেব। তুমি সেই জিৎ ড্রাইভার নাও? হ্যাঁ বস, যে আপনার কথা মতো আইলা দুর্গত এলাকায় ওই টিলার পাশে বাবু সাহেবকে নামে দিয়েছিল, আর তার জন্য আপনি আমাকে ডবল দামও দিয়েছিলেন, আর সেই থেকে আমি আপনাকে বারবার খুঁজছি। কেন রে ভাই? আমি যে আপনার ভক্ত হয়ে গেছি। কিন্তু আমি যে তোর শত্রু হয়ে গেছি। কেন? তুই একটা জাত কুকুর, ছবল মেরে আমার পরমাত্মটাকে মেরে ফেলেছিস। না না না, ওর মতো ছেলে কখনো কাউকে খুন করতে পারে না। আপাতত দৃষ্টিতে না করলেও আজকে খুন করব। কাকে খুন করবে তুমি? তোমাকে রামানন্দ ঠাকুর, তোমাকে। কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি হৃদয় দাসকে ডবল মাইনে দিয়ে অনাথ আশ্রমের মাস্টার করে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো আমার প্যারি কি বুলবুল জ্যোতিকে। তো ঘোরতর অন্যায়। প্রেম কেটে না। হ্যাঁ, প্রেম কিডন্যাপ করা মহা অন্যায়, কিন্তু আমি তোমার জ্যোতিকে তোমার কাছ থেকে কেড়ে নেব কেন? তাই যদি হয় তাহলে সেই ছোট্টবেলা থেকে যার সঙ্গে আমার বিয়ের কথা ছিল সে আমাকে অপমান করছে কেন, অস্বীকার করছে কেন, পর পুরুষের দিকে ঝুঁকছে কেন? তার জন্য আমি দায়ী নই জিৎ, দায়ী তোমার কাপুরুষতা। রামানন্দ ঠাকুর, ওই কথা বলে তুমি আমার শিরায় ঘুমানো আগুনটাকে জ্বালিয়ে দিও না, কাটা ঘায়ে দিও না নুনের ছিটে, তাহলে আদিম হিংস্র মানবিকতার বাঘ হয়ে তোমাকে তো খাবই, সাথে সাথে কমিয়ে দেব জ্যোতি, যৌবনের জ্যোতি। না ভাই, না না, এই কাজ তুই করিস না ভাই, এই কাজ তুই করিস না। ওর জহল করবি কর, কিন্তু ওই লাল টুসটুসে মুরগিটাকে মেরে একা তুই ওর যৌবনের মাংসটা খাস না ভাই। আচ্ছা এক কাজ কর, এখানে তুলে নিয়ে আয়, দুজনে মিলে না ওর মাংস খাবো, তোকে আমি অনেক টাকাও দেব রে। শয়তান, আমি তোর মতো কাল সাপ, চিতা কিংবা নেকড়ে বাঘের স্টাইলে ভিলেন নই। আমি হচ্ছি ভালোবাসার জন্য ভিলেন, যে ভালোবাসা হাতছাড়া হয়ে যাওয়ার জন্য ঠাকুর মশাইকে মারতে চেয়েছিলাম,
সেই ভালোবাসার মুরগিটা খেতে চাওয়ার জন্য এই বেড মেরে তোর পিঠের চামড়া আমি ফালা ফালা করে কেটে দেব। তুই জানিস না আমি হচ্ছি এই শতাব্দীর বেশ রাঘব রায়। এই রাঘব রায়, তুইও জানিস না আমি জিৎ ড্রাইভার। আমার গাড়ির চাকায় তোর মতো অনেক বিষধর পিছে যা। কিন্তু তুই কি জানিস তুই গাছে উঠলে না আমি কিন্তু পাতায় পাতায় চলি। তুই কি জানিস আমি তাই করি যাই বলি। তোর সব বলা আমি খতম করে দেবো রে। আমার এলাকায় দেখলে চোখ দুটো উপড়ে দেব। আসতে যদি চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। জ্যোতির দিকে তাকালে হবে কঠিন ঝামেলা। যুদ্ধ নয়, শান্তি চাই। তোমরা নিজেদের মধ্যে মারামারি না করে দোষী ভেবে আমাকে আঘাত করো, কেননা এই পৃথিবীতে আমার চেয়ে তোমাদের প্রয়োজন অনেক অনেক বেশি। আপনি যে বুঝে কম পাচ্ছেন না, আপনি আমার মতো একটা ভিলেনকে হিরো সাজাতে চাইছেন। না, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। ঠাকুর, তোমার কাছে আমার অনুরোধ, তুমি এখান থেকে চলে যাও। আর যাওয়ার সময় তুমি একটা কথা জেনে যাও, যদি তুমি সত্যিই জ্যোতিকে ভালোবেসে থাকো তাকে একদিন পাবেই পাবে। যাও যাও ভাই, যাও, এখান থেকে চলে যাও। যাচ্ছি ঠাকুর, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, জ্যোতিকে যদি পাই ভালো, না হলে হৃদয় দাসকে মেরে আপনার আশ্রমে আমি আগুন জ্বালিয়ে দেব। তারপর জ্যোতির সতীত্ব নষ্ট করে ওকে ছুড়ে দেব রাঘব রায়ের মুখে। লেকিন তার আগে হাত বাড়ালে কি করবি তুই? জানে খতম করে দেব। না হিয়াং ভাই, না। এই সমস্ত মানুষ স্বার্থের নেশায় মনুষ্য থেকে বিসর্জন দিয়ে যাকে তাকে পাগলের মতো কামড়াতে চাইছে। কিন্তু তুমি তো মানুষ, ভালোবাসার পূজারী। যতক্ষণ পারো হাতিয়ারের ভয় দেখিয়ে ওদেরকে সামলাও, খুনোখুনি করতে যেও না, কারণ খুন করলে সব শেষ হয়ে যাবে। যাও যাও ভাই, যাও, এখান থেকে যাও। যাচ্ছি ঠাকুর। তবে যাওয়ার আগে এই চরিত্রহীনটাকে ইয়াদ করিয়ে দিচ্ছি, ভদ্রলোক হয়ে চামারের দৃষ্টি দিয়ে জ্যোতির দিকে তাকাবি না। তাকালে চোখ দুটো উপড়ে নেব। সাবধান, খুব সাবধান। ইয়াং বয়, তুমি এখান থেকে চলে যাও। তোমার মুখে আমি যে কথা শুনেছি সেটা নিশ্চয়ই আমি রাজা বাবুকে জানাবো। কিন্তু আপনি কে? সে কি জামাই রাজা? ওনাকে আপনি চেনেন না? না। উনি তো অনাথ আশ্রমের অধ্যক্ষ রামানন্দ গোস্বামী। আচ্ছা বিবেক, তুমি ওকে জামাই রাজা বলছো কেন? উনি তো রাজবসুর ভগ্নিপতি রাঘব রায়। রাজনারায়ণ বসুর ভগ্নিপতি হয়ে তুমি এমনই তোর কেন? সেই কৈফিয়ত আপনার মতো সামান্য একটা অনাথ আশ্রমের মালিককে আমি দেব না। সামান্য হলেও আমার অনাথ আশ্রমে অনেক অন্ধ অচল অক্ষম ছেলে মেয়ে থাকে। তাদের শিক্ষা দেওয়ার জন্য একটা পাঠশালাও আছে, আর খেটে খাওয়ার জন্য একটা কুটির শিল্পের কারখানাও গড়তে চলেছি। এই পৃথিবীতে যাদের কেউ নেই সেই সমস্ত ছেলেদেরকে নিয়ে আমি ওখানে একটা সুখের সংসার করেছি। তাহলে সেখানে না থেকে এখানে কুড়ুয়ানি করতে এসেছো কেন? একে রাজা সাহেবের পত্নী বিয়োগ এবং ভাতৃ সুখের সান্ত্বনা, আর দুয়ে আশ্রমের বৃত্তিটা নিতে। বৃত্তি? হে জামাই রাজা, রাজা বাবু ওনার আশ্রমকে প্রত্যেক মাসে 50,000 টাকার বৃত্তি দেন। না, ওই বৃত্তি আমি দেব না। কেন দেবেন না? একে এটা বাজে খরচ। আর তুই রাজের এখন মাথা ঠিক নেই। তুমি এমন মূর্খ যে দানটাকে বাজে খরচ এবং রাজা বাবুকে পাগল বলছো। রামানন্দ গোস্বামী! সাবধান জামাই রাজা, রাজনারায়ণ বসু দুর্বলতার সুযোগ নিয়ে এই সংসারে উত্তরসূরি হতে চাও হও, কিন্তু তার আদর্শের পরিপন্থী হয়ে এতগুলো মানুষের মুখের গাছকে কেড়ে নিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দিও না। আজ থেকে আশ্রমে কোনো বৃত্তি দিতে আমি দেব না। রাজনারায়ণ বসু এই কথাটা জানলে জামাই খাতির মাইনাস করে কান ধরে সুবোধ বালকের মতো আশ্রমের টাকাটা পৌঁছে দিয়ে আসতে বাধ্য করাবে। রামানন্দ গোস্বামী! সাবধান রাঘব রায়, এই রামানন্দ গোস্বামী ওই ড্রাইভার যুবকের মতো প্রেম পাগল নয়, আর বিবেকের মতো প্রতিবাদীও নয়, আর তোমার মতো চরিত্রহীন বদ্ধ মাতাল রক্ত পিপাসও নয়। সে সত্যের পূজারী, মানব সেবার ব্রতচারী। এদেশের ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটি মানুষ আমাকে ঠাকুর বলে শ্রদ্ধা করে। তাই এই মুহূর্তে ইচ্ছে করলে একটা ফোনে তোমাকে আমি ঠাকুর। ভয় নেই বিবেক, ভয় নেই। কুকুর মানুষের পায়ে কামড়ালেও
মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আসি, শুভ মস্তু। ঠাকুর, ঠাকুর টাকাটা নিয়ে যান ঠাকুর। না, ওই টাকা তুমি ওই ভণ্ড বাবাজিকে দেবে না। আমার মুখে ঘাই ভেতরে খা। আমি রাঘব নয়, রাঘব বোয়াল। আর এই রাঘব বোয়াল তার পেটের খালটাকে ভরাট করার জন্য তোমার হাতের টাকাগুলোকে আমি গ্রাস করবো। টাকাগুলো দাও। না, আমার প্রাণ থাকতে ওই টাকা আমি কাউকে দেবো না। ওই টাকা আমি রানীদিকে দিতে চললো। জামাই রাজা, না, ভুলতে পারছি না। এই অনাথ আশ্রমে হাজার দায়িত্বের মধ্যে থেকেও মনের মণিকোঠা থেকে আমি দীপের ছবি কোনো মতেই সরাতে পারছি না। শয়নে স্বপ্নে ও যেন আমাকে হাত ছানি দিয়ে বলছে, আলো 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 আলো, এই আলো একটু কাছে শুনে। কি করে যাব? তুমি তো আমার সাথে নিলে না। নিতে তো চেয়েছিলাম, কিন্তু অশৌচের জন্য সেই স্বাদ আমার মিটলো না। কিন্তু তার জন্য আমার জীবনটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তোমার আঙ্গুলে যতক্ষণ আমার নামাঙ্কিত আংটি থাকবে ততক্ষণ কেউ তোমাকে ছাই করে দিতে পারবে না। করে দিয়েছে একটা শয়তান। লালসার আগুনে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, কিন্তু অনাথ আশ্রমের রামানন্দ ঠাকুর আমাকে পুনর্জীবন দিলেও আমার অন্তর পুড়ে ছাই হয়ে গেছে। তোমার ওই অন্তরকে আমার ভালোবাসার লৌহ বর্মের মতো ঘিরে রেখেছে। কোনো শয়তান তোমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু তুমি কি জানো না, শুধু ভালোবাসায় মন ভরে না, বরিশন ছাড়া ফুলের জীবন বাঁচে না। তুমিও কি বোঝো না যে আলো ছাড়া দ্বীপ জ্বলে না, মধু ছাড়া প্রজাপতির মন মানে না। দেব মধু দিয়ে আমি তোমার মন ভরিয়ে দেব। বর্ষার জল সিঞ্চনে তোমার মতো ফুলকেও আমি বিকশিত করব। তাহলে তুমি আমার কাছে আসছো না কেন? 3 মাস তো প্রায় পার হতে চললো। কি করে যাব? আমার অস্তিত্ব যে বিপন্ন, সংকল্প বিকলাঙ্গ হয়ে কাছে, কর্তব্য পাগলের প্রলাপ বকছে। জীব সেবা করতে গিয়ে আমার জীবনের যোগফল যে আজ শূন্য হতে বসেছে। আমি তোমার জীবনের যোগফল শূন্য হতে দেব না। আমি আলো, আমার আলো দিয়ে আমি তোমার জীবনকে আলোকিত করে তুলবো। সত্যি বলছো আলো? সত্যি সত্যি সত্যি। আলো নিভে আসা একদিনের শেষে ডাকলে আবার তুমি ভালোবেসে জ্বললো যে কত আলো, আধার আমার পুরানো। আলো নিভে আসা একদিনের শেষে ডাকলে আবার তুমি ভালোবেসে জ্বললো যে কত আলো, আধার আমার পুরানো। আলো নিভে আসা একদিনের শেষে। আবার হবো মুখোমুখি, সুখী দুঃখে দুঃখী, আবার হবো মুখোমুখি, সুখেতে সুখী দুঃখে দুঃখী। আদালো সেদিন ফিরে এলো, আধার আমার পুরানো। আলো নিভে আসা একদিনের শেষে, আলো নিভে আসা একদিনের শেষে, আলো নিভে আসা একদিনের শেষে। দীপ, না দীপ না, তুমি অমন করে স্মৃতির আয়নায় উকি দিয়ে অদৃশ্য হয়ে চলে যেও না। তুমি বিশ্বাস করো, এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি
পারছি না। এই অনাথ আশ্রমের ছেলে মেয়েগুলো সকাল থেকে আমার মনের দরজায় ধাক্কা দিয়ে বলছে, আলোদি আজ 3 মাস তুমি যেমন অন্নপূর্ণা হয়ে আমাদের সবকিছু দিয়েছো, তেমনি আজও খাবার দাও, পরিয়ে দাও, আদর করে গান গেয়ে ঘুম পাড়িয়ে দাও। আমাদের খুব খিদে পেয়েছে আলোদি, আমাদের খুব খিদে পেয়েছে, কিন্তু কি করব আমি? কিছু একটা কর বোন, কিছু একটা কর। অনাথ ছেলে মেয়েগুলো আর যে খিদের জ্বালা সহ্য করতে পারছে না। আমার যে আজ কিছু করার নেই মাস্টারমশাই, আজ থেকে হয়তো ওদের না খেয়েই থাকতে হবে। কিন্তু এরকম তো কোনোদিন হয়নি। শিক্ষিত বিকলাঙ্গ দেখে একদিন এই আশ্রমের প্রতিষ্ঠাতা রাম ঠাকুর অসহায় ছেলে মেয়েদের পড়ানোর জন্য আমাকে মনোনীত করেছিলেন। অক্ষম গরিব জেনে তিনি মাসে মাসে আমার হাতে বেতনও দিয়েছেন, কিন্তু এরকম অবস্থা আমি কোনোদিন দেখিনি। আমিও তো ট্রেনে কাটা পড়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু অনাথ আশ্রমের রামানন্দ ঠাকুর আমাকে পুনর্জীবন দিয়ে এই অনাথ আশ্রমে এনে রেখেছেন। নিজের মেয়ের মতো করে ভালোবেসেছেন। এই আশ্রমে ছোট ছোট অন্ধ অচল বোবা কালা ছেলে মেয়েদের ভার আমার হাতে তুলে দিয়ে উনি নিশ্চিন্তে মানুষের উপকার করার জন্য শহরের প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন। আলো বোন, আর আমিও অতীতের সব স্মৃতি মনের ক্যানভাস থেকে মুছে ফেলে ওদের বুকে তুলে নিয়ে কখন যেন মা হয়ে গেছে মা। কিন্তু এমন দুরবস্থা। না বোন না, তুমি আর এমন করে কেঁদো না। মা যখন হয়েছ তখন ওদের বুকে তুলে নিয়ে ওদের কান্না তুমি থামিয়ে দাও। কি করে কান্না থামাবো মাস্টারমশাই? আশ্রমের ভান্ডারে যে আজ কিছুই নেই। ঠাকুর মশাই কোথায় গেছেন? হয়তো টাকার সন্ধানে কোনো বাবুদের ঘরে। তাহলে তুমি আর কোনো চিন্তা করো না বোন। স্বয়ং ঠাকুর গিয়ে যখন হাত পাতবেন তখন যে কোনো গৃহস্থ তার হাতে দান দিয়ে পুণ্যি সঞ্চয় করবে। তাই তুমি কান্নার নদীতে আর ডুব না দিয়ে সান্ত্বনার সোহাগ দিয়ে এইসব কচি কাচাদের খিদের জ্বালা প্রশমিত করো। আর কি মাস্টারমশাই, এ মাসের বেতন নিতে চাইছেন? তুমি তো ভালো করে জানো বোন, আমি অক্ষম গরিব। বেতনের টাকাটা ছাড়া আমি সংসারকে তেমন কিছু দিতে পারি না। তার উপর আমার বোন জ্যোতি আর 3 মাস ধরে এক বেশ্যবক যুবককে মৃত্যুর খবর থেকে উদ্ধার করে রাত দিন সেবা শুশ্রূষা ওষুধপত্র দিয়ে বাঁচার মন্ত্র দিচ্ছে। তাই টাকাটা পেলে আমি ওকে একটু সাহায্য করতে পারতাম, কিন্তু 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 তোমাদের এই দুরবস্থা দেখে নেওয়ার পরিবর্তে এই এই গোটা টাকা আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। মাস্টারমশাই, এই টাকায় বেশি কিছু না হলেও এই বেলাটা অন্তত ওদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারবে। আর মনে করবে এটা তোমাকে তোমার এক অক্ষম বিকলাঙ্গ দাদা দিয়ে গেছে। দাদা, ওরে বোন, আমি যে হৃদয়, তাই তোর হৃদয়ের বোবা কান্না প্রশমিত করার জন্য এর চেয়ে বেশি দেওয়ার মতো ক্ষমতা যে আমার নেই। তার জন্য এই অক্ষম দাদাকে তুই ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। দাদা, দাদা, না দাদা না, এই মায়ের বাঁধনে পড়ে গিয়ে ওই বিকলাঙ্গ মানুষটা তার জীবনের সঞ্চিত ধনটা এই আশ্রমে দিয়ে গেল। এই সমাজের সব মানুষের যদি এমনি একটা হৃদয় থাকতো, তাহলে আমাদের মতো মানুষ কখনো অনাথ হয়ে যেত না। কিন্তু সেই হৃদয় কারণে, আর তার জন্য দীপ, ও দীপ, এ তুমি কি করলে? আজ 3 মাস কোথায় তুমি আর কোথায় আমি? কোথায় হারিয়ে গেল তোমার সেই প্রতিশ্রুতি? কোথায় হারিয়ে গেল আমাদের সেই সুখের স্বপ্ন? পারছি না, এই দ্বিমুখী জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি ভেতরে আসতে পারি? কে? মনে করো তোমার এক বোন, বোন? এক বুক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। আমার কাছে এসেছো, কিন্তু তোমাকে দেবার মতো আমার কি আছে বোন? তুমি পারো সব শেষ হয়ে যাওয়া একটা মানুষের পুনর্জীবন ফিরিয়ে দিতে। আমি মানুষের জীবন ফিরিয়ে দেবো? এসব তুমি কি বলছো
বলছো বোন? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাম ঠাকুরের কাছে আমি তোমার সব কথা শুনে এখানে এসেছি বোন। বোন, তাই বলছি, অনাহারে অর্ধাহারে ওই সব সঙ্গীদের নিয়ে কদিন বা নিজের কাছে ধরে রাখবে? তুমি ঠিকই বলেছো বোন। আজ কদিন ওরা অর্ধারেই আছেন, কিন্তু বাবা যখন গেছেন, ঠাকুর বাবা শহরের শিল্পপতি রাজনারায়ণ বসুর কাছে এই আশ্রমের মাসিক বৃত্তিটা আনতে গেছিলেন। উনি যে এই আশ্রমে বৃত্তি দেন সেটা আমি বাবার মুখেই শুনেছি। কিন্তু এবার তিনি সেই টাকা দেননি। সে কি? কেন? কি করে দেবেন? কদিন আগে সন্তান গর্ভে নিয়ে তার স্ত্রী নার্সিং হোমে মারা গেছে। তুমি কি বলছো? সেই শোক ভুলতে না ভুলতে তার ছোট ভাই সমাজ বিরোধীর হাতে খুন হয়েছে। তাই পত্নী এবং ভাতৃ শোকে রাজাবাবু এখন চির উদাসীন হয়ে গেছে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তার এক শয়তান ভগ্নিপতি সবকিছু হাতের মুঠোয় নিয়ে রাজা হতে চাইছে। তুমি কি বলছো বোন? ওই শয়তানটা আশ্রমের বৃত্তি বন্ধ করে দিয়েছে। কিন্তু এই আশ্রমে বৃত্তির টাকা না পেলে সবাই যে না খেতে পেয়ে মারা যাবে। মরবে তাতে তোমার কি? আমি যেই কদিন এই আশ্রমটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, এই আশ্রমের প্রতিটি অনাথ ছেলে মেয়েগুলোকে আমি আপন বলে জেনেছি। তাদের মঙ্গলের জন্য আমি প্রয়োজনে প্রাণটা দিতেও প্রস্তুত। না, প্রাণ তোমাকে দিতে হবে না বোন, তোমাকে শুধু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো? যে রাজনারায়ণ বসু এই আশ্রমকে মাসিক 50,000 টাকা বৃত্তি দেন, তার হৃদয় থেকে সব শোকের ছায়া মুছে ফেলে সব কর্তৃত্বের মালিক করতে হবে। ভবিষ্যৎ বংশধরের আশার দীপ জ্বালিয়ে পুনরায় আবার সংসার মায়ায় বেঁধে রাখতে হবে। ওই রাজ বসুকে তোমায় বিয়ে করতে হবে। না বোন না, এই জীবনে আর আমি কোনোদিন কাউকে বিয়ে করব না। তাছাড়া তুমি আমাকে এসব কথা বলছো কেন? বলছি এই জন্য, আমি যে এই আশ্রমের কল্যাণ চাই, দাদা ভাইয়ের মুখে হাসি দেখতে চাই, আর ওই শয়তানটার হাত থেকে বসু পরিবারটাকে বাঁচাতে চাই। কেন? তুমি আসলে কে? আমি ওই শয়তান রাঘব রায়ের স্ত্রী। রাঘব রায়? রাজ বসুর বোন। আর এই আশ্রমের সব অনাথদের কল্যাণকামী মা রানী, রানী রায়। হ্যাঁ বোন, রাঘব রায় আমার স্বামী। ও চাইছে ভাইয়ের সবকিছু নিয়ে রাজা হতে, আর আমি চাইছি ভাইয়ের সবকিছু ফিরিয়ে দিয়ে সবাইকে বাঁচাতে। তুমি যদি দাদা ভাইকে বিয়ে করো তাহলে আমার প্ল্যান সাকসেস হবে। তোমার প্রিয় এই আশ্রমটাও বাঁচবে, আর রাঘব কর্তৃত্ব পেলে টাকা তো দেবে না, বরং এই আশ্রমের ক্ষতি করবে। তাই তুমি দাদা ভাইকে বিয়ে করো। আমি তোমার কাছে এইটুকু ভিক্ষে চাইছি, তুমি আমাকে এইটুকু ভিক্ষে দাও, আমাকে এইটুকু ভিক্ষে দাও। না মা, না, এই কাজ তুই করবি না রে মা, এই কাজ তুই করবি না। রাঘব রায় যদি টাকা না দেয়, না দেখ, অসত্যের অত্যাচারে আশ্রমের ক্ষতি হয়তো হোক, তখন অনাথ ছেলেমেয়েরা পথে পথে ঘুরবে। ভগবানের শিষ্ট মানুষ ওরা, ভগবান চাইলে ওদের বাঁচাবেন, না হলে মারবেন। আলোক সেদিন মরতে চেয়েছিল, কিন্তু ওকে বাঁচিয়ে যখন এই আশ্রমের দায়িত্ব দিয়েছেন, তখন এই আশ্রমটাকে বাঁচাতে ও এইটুকু ত্যাগ স্বীকার করো। রাঘব না দিলেও বৃত্তির টাকাটা আমি 1 লাখ নিয়ে এসেছি। 1 লাখ? না, ওই টাকা আমি চাই না, ওই টাকা আমি চাই না। ওর সুন্দর জীবনটাকে ব্যর্থ করে দিয়ে আমার স্বপ্ন স্বর্গ ওই আশ্রমকে বাঁচিয়ে আমি পুণ্য সঞ্চয় করতে চাই না। ওই টাকা নিয়ে আপনি ফিরে যান, প্রয়োজন হলে ওদের বাঁচাতে আমি ভিক্ষার ঝুলি কাঁধে নেব। না বাবা না, হ্যালো, এই বয়সে আমি আর তোমাকে ভিক্ষা করতে দেব না। হ্যালো বাবা, হ্যালো, পিতৃস্নেহ কি তা আমি জানি না। তুমি আমাকে মরণের মুখ থেকে ফিরিয়ে এনে সেই স্নেহ দিয়েছ, এই পরিচয়হীন পথের মেয়েটার মাথায় ঢেলে দিয়েছ তোমার করুণা আর আশীর্বাদ। তাছাড়া আমার জীবন থেকে যখন প্রেম ভালোবাসা চিরদিনের মতো হারিয়ে গেছে, তখন এই আশ্রমের মঙ্গল আর ওই সমস্ত বিকলাঙ্গ অনাথ ছেলে মেয়েদের ভবিষ্যৎ স্বার্থে সেই জীবনটাকে আমি হ্যালো, টাকার মূল্যে রাজ বসুর কাছে বিক্রি করে দিলাম। বাবা,
রাজবসুকে বিয়ে করার সম্মতি দিলাম। না বলো না, দাও গো বিদায়। না বলো না, দাও গো বিদায়। দুঃখের পৃথিবীটা ভরবে আলো, দুঃখের পৃথিবীটা ভরবে আলো। আধারে পথে ধরে আলো চলে যায়। না বলো না, দাও গো বিদায়। না বলো না, দাও গো সেই দুটি চোখ আছে কোথায়, কি বলবি কি বলে দেবে চোখের পাতা, সেই দুটি চোখ আছে কোথায়, কি বলে দেবে আমায়, কি বলে দেবে আমায়। চলে গেল চলে গেল আলোর একটা তীব্র রেখা আমার মাথার মধ্যে থাকা স্মৃতির ছবিগুলোকে পুড়িয়ে দিয়ে চলে গেল। চলছে আমার মাথার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, সেই আগুনের শুধু স্মৃতি নয়, ভালোবাসার মন্দির জ্বলছে। জ্ঞানের পুঁথিগুলো পুড়ে ছাই হয়ে গেছে, কর্তব্যের সরঞ্জাম থেকে উঠছে ধোঁয়া সার ধোঁয়া। বন্ধু বন্ধু তুমি স্থির হও, চুপ করো। ওই ওরা আমাকে চুপ করে থাকতে দেবে না। স্বার্থ সুখ সম্ভোগের নেশায় শিকারী বাজ পাখিটা সত্য শান্তি কর্তব্যের পরণকুটিরে থাকা মানবিকতার শঙ্খচিলটাকে তাড়া করছে। চেয়ে দেখো শঙ্খচিলটা বাঁচার জন্য ঘরের কোণ থেকে ও কোণে ছুটছে, বাজ পাখিটা ঘুরছে, শঙ্খচিলি ছুটছে, বাজ পাখি ঘুরছে, ছুটছে, বাজ পাখি ঘুরছে। একটা প্রচন্ড আঘাত, সাথে সাথে তীব্র আর্তনাদ। তারপর শুধু রক্ত,
রক্ত ওই, কোথায় রক্ত? না, রক্ত নেই। আমি ধুই মুছে পরিষ্কার করে দিয়ে তোমার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। আমার মাথায় যে তীব্র যন্ত্রণা করছে, ওষুধ দিয়ে আমি কমিয়ে দেবো। বুকটাকে যেন অসংখ্য গুলবোকা কুড়ে কুড়ে খাচ্ছে। ভালোবাসার প্রলেপ দিয়ে ওদের আমি দূরে সরিয়ে দেবো। সারা শরীরটা আমার কাঁপছে। বন্ধু, বন্ধু তুমি স্থির হও। আচ্ছা আচ্ছা বন্ধু, তোমার কি আগের কথা কিচ্ছু মনে পড়ছে না? আমার কোনো কথা মনে পড়ছে না। হাজার বৃশ্চিক দংশন করে সবকিছু উলট পালট করে দিচ্ছে, শুধু একটা আলো। আলো আলো আলো, এখানে আসার পর থেকে তোমার মুখে ওই একটা কথাই শুনছি। আচ্ছা বন্ধু, বলো তো আলো কে? আলো আলো সব আধার কমানোর মূল চাবি। না, আলো তোমার প্রথম ভালোবাসা। আচ্ছা আচ্ছা বন্ধু, আলো বলে কোনো মেয়েকে কি তুমি ভালোবাসতে? ভালোবাসা? ভালোবাসা কি করে হয়? একটা ছেলে একটা মেয়ে মধুর মিলনে। তাহলে আমিও তোমার সঙ্গে মধুর মিলন করব। তোমার সঙ্গে না, তোমার সঙ্গে বন্ধু, তা কি করে হয় বন্ধু? একটা মন আর একটা মনের সঙ্গে যদি মিল না হয় তাহলে যে মধুর মিলন হয় না। আজ আমরা দুজন দুটি মনকে এক করি। কে তুমি? আলো। আমি জ্যোতি। তুমি আমার আলো। আলো আলো, তোমার রূপে আমি পাগল। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। না না, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ছেড়ে দে বলছি, তবে যাব না।